বিএনপি দলটা আসলে কিভাবে চলে, বিএনপির প্রেসিডিয়ামের বা স্ট্যান্ডিং কমিটির মেম্বাররা আসলে কিভাবে চলেন, তাদের টাকা, বিএনপির নেতৃত্বের টাকা কোত্থেকে আসে, তারা কি আসলে ব্যবসা করেন, তারা কি দল থেকে চাঁদা নেন, দল থেকে টাকা নেন, কিছুই কিন্তু আমরা জানি না। জনাব তারেক রহমান থেকে শুরু করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বা ছাত্রদলের সভাপতি রাকিব, এরা সবাই আমার খুব প্রিয়, কিন্তু তারা কিভাবে চলেন আমি তো জানি না, তাদের ব্যবসাটা কি। এবং তারা কিন্তু কখনো এই প্রতিশ্রুতি আমাদের দেন না যে তারা আমাদের জানাবেন যে এটা কিভাবে তারা চলে। there are two things. নাম্বার 1 হচ্ছে যে তার ব্যক্তিগত ইনকাম কত, এটা একটা কোশ্চেন। আর আরেকটা কোশ্চেন দল কিভাবে চলে। তার ব্যক্তিগত তারেক রহমান সাহেব কিভাবে চলে আপনার জানার কোনো রাইট নেই। উনি যখন প্রধানমন্ত্রী হবে তখন আপনি যেতে পারেন, উনি যদি সংসদ সদস্য হয় তখন জানতে পারেন। এখন আপনার জানার কোনো রাইট নেই। কিন্তু আমি যখন ভোটার হিসেবে তাকে বিবেচনা করব না, ডক্টর সালাম আমাকে একটু বোঝার জন্য, মানে আমি যখন ভোটার হিসেবে ওনাকে বিবেচনা করব যে উনি আর্থিক লেনদেনের ক্ষেত্রে স্বচ্ছ কিনা, উনি কিভাবে টাকা রোজগার করেন, পৃথিবীর সব দেশেই কিন্তু যিনি পলিটিক্যাল পার্টিকে লিড করেন তার টাকা পয়সাটা তিনি কোথা থেকে পান, কোথা থেকে খরচ করেন সেটা সামনে আসে। এটাকে আমি তারেক সাহেবেরটা জানতে পারবো না। পছন্দ না আপনি ওনাকে ভোট দিবেন না। না আমি তো জানতে পারছি না, পছন্দ না করব কেমনে, পছন্দ না করতে হইলেও তো আমার তথ্য দরকার। আপনি আপনার এটা তখনই পাবলিক ইনফরমেশন হবে যখন উনি ইলেকশনে দাঁড়াতে চান কিংবা উনি সরকারে গিয়েছেন, ওই সময় আপনি এত বড় পলিটিক্যাল পার্টি লিডার হিসেবে সেটা পাবলিক ইনফরমেশন না। না কেন? এনসিপি কে নানাভাবে সমালোচনা করতে পারি, কারণ তারা একটা নতুন রাজনৈতিক বন্দোবস্তের ঘোষণা দিয়েছিল, কিন্তু তারা যে গণ অভ্যুত্থান করে, তারা সুপ্রিম স্যাক্রিফাইস করে, তারা যে এর আগের ফেসিস্ট সরকারকে যে তাড়ালো, সেইটার ক্ষেত্রে আমরা অনেকেই তাদের নেতৃত্বে বা প্রায় সবাই তাদের নেতৃত্বে রাস্তায় নেমেছিলাম, বা যে রাস্তায় নামতে পারেনি যে যার জায়গা থেকে সেই আন্দোলন করেছিলাম। কিন্তু আমরা তো একটুও বদলাতে দেখতে দিলাম না পলিটিক্যাল পার্টিগুলিকেও, কারণ বিএনপিও তো নতুন রাজনৈতিক বন্দোবস্তের যে চিন্তা, সেই চিন্তাকে সমর্থন জানিয়েছিল, কিন্তু বিএনপির মধ্যে কি আমরা নতুন কোনো কিছু আমরা দেখতে পাচ্ছি? এই কথা ঠিক। প্রথমে সংস্কারের কথা কিছুটা তারা একেবারে উড়িয়ে দিল, কিছুটা সংস্কারের ব্যাপারে তারা একমত হয়েছে, কিন্তু বিএনপি কি কোনো নতুন রাজনৈতিক চিন্তার কথা বলছে কিনা জনাব ফাহাম আব্দুল সালাম? অ্যাবসলিউটলি। মানে আপনি যদি বিএনপির চিন্তা ভাবনা আপনি দেখেন, যে একটা ব্যাপার হচ্ছে যে ধরেন আপনি হান্নান মাসুদ যে কথাটা বলতে চাইবেন সেটা হচ্ছে লো লেভেলের চাঁদাবাজির কথা। হ্যাঁ, এখন এই লো লেভেলের চাঁদাবাজি এর একটা বিশাল এক্সপ্লেনেশন আছে আমার কাছে, কিন্তু এগুলো দেওয়ার এখন এটা প্রবলি নট দ্য রাইট প্লেস। হ্যাঁ, এবং ওই জায়গায় বিএনপি ব্যর্থ হয়েছে, এটা আমি স্বীকার করছি। লো লেভেলের যে চাঁদাবাজি এটা কন্ট্রোল করতে পারে না। কিন্তু আপনার যে প্রশ্ন যে বিএনপি কি কোনো নতুন রাজনীতির দিকে আসছে কিনা, আমি আপনাকে একটা ছোট্ট উদাহরণ দিই। বিএনপি নিজের তারেক রহমান সাহেব তো দুবারের বেশি, বিএনপি যেটা অরিজিনাল স্ট্যান্ড ছিল যে প্রাইম মিনিস্টার, সেটা হচ্ছে পরপর দুইবারের বেশি হতে হবে, সেখান থেকে তারা ফেরত চলে আসছে। তারপর তারা গতকাল কিংবা পরশুদিন যেটা দেখলাম সেটা হচ্ছে কি, তারা যে নির্বাচন কমিশন সেটার ব্যাপারে প্রধানমন্ত্রীর যে একক ক্ষমতা সেটা তারা বলছে যে না, পরামর্শের মাধ্যমে করবেন তারা। এবং ম্যাক্সিমাম যে সমস্ত সংস্কারের যত প্রস্তাব করা হয়েছে বিএনপি তো মেনে নিয়েছে। আপনি বাংলাদেশে এই অবস্থাটা কি, আপনি ধরেন যদি আওয়ামী লীগের অবস্থায় যেতেন, শেখ হাসিনাকে যদি বলা হতো কোনোদিন শুনতো না। ডক্টর সালাম, আমরা যদি ওই জায়গা থেকে আসি যে আপনি লো লেভেল চাঁদাবাজির কথা বলছিলেন, কিন্তু মানুক আর না মানুক, এনসিপি কিন্তু তাদের দল পরিচালনার অর্থনৈতিক স্বচ্ছতাটার জায়গা কিরকম হবে, পলিসি কিরকম হবে, সেরকম একটা ধারণা দিয়েছে। বিএনপি কিন্তু এই ধারণা এখন পর্যন্ত আমাদের দেয় নাই। বিএনপি দলটা আসলে কিভাবে চলে, বিএনপির প্রেসিডিয়ামের বা স্ট্যান্ডিং কমিটির মেম্বাররা আসলে কিভাবে চলেন, তাদের টাকা, বিএনপির নেতৃত্বের টাকা কোত্থেকে আসে, তারা কি আসলে ব্যবসা করেন, তারা কি দল থেকে চাঁদা নেন, দল থেকে টাকা নেন, কিছুই কিন্তু আমরা জানি না। জনাব তারেক রহমান থেকে শুরু করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বা ছাত্রদলের সভাপতি রাকিব, এরা সবাই আমার খুব প্রিয়, কিন্তু তারা কিভাবে চলেন আমি তো জানি না, তাদের ব্যবসাটা কি। এবং তারা কিন্তু কখনো এই প্রতিশ্রুতি আমাদের দেন না যে তারা আমাদের জানাবেন যে এটা কিভাবে তারা চলে। there are two things. নাম্বার 1 হচ্ছে যে তার ব্যক্তিগত ইনকাম কত, এটা একটা কোশ্চেন। আর আরেকটা কোশ্চেন দল কিভাবে চলে। তার ব্যক্তিগত তারেক রহমান সাহেব কিভাবে চলে এটা আপনার জানার কোনো রাইট নেই। উনি যখন প্রধানমন্ত্রী হবে তখন আপনি যেতে পারেন, উনি যদি সংসদ সদস্য হয় তখন জানতে পারেন। এখন আপনার জানার কোনো রাইট নেই। কিন্তু
আমি যখন কারণ ভোটার তারা হিসাবে তাকে সরকারের বিবেচনা মতো। করব, না ডক্টর সালাম আমাকে একটু বোঝার জন্য, মানে আমি যখন ভোটার হিসাবে ওনাকে বিবেচনা করব যে উনি আর্থিক লেনদেনের ক্ষেত্রে স্বচ্ছ কিনা, উনি কিভাবে টাকা রোজগার করেন, পৃথিবীর সব দেশেই কিন্তু যিনি পলিটিক্যাল পার্টিকে লিড করেন তার টাকা পয়সাটা তিনি কোথা থেকে পান, কোথা থেকে খরচ করেন সেটা সামনে আসে। এইটাকে আমি তারেক Yes, সাহেবেরটা আপনার জানতে যদি পারবো ওনাকে না? পছন্দ না হয়, আপনি ওনাকে ভোট দিবেন না। না না, আমি তো জানতেই ওনার তো পারতেছি কোনো না, পছন্দ দায়বদ্ধতা না নেই। করবো কেমনে? পছন্দ না করতে হইলেও তো আমার তথ্য না 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 দরকার। না, আপনি আপনার এটা তখনই পাবলিক ইনফরমেশন হবে জি, যখন উনি ইলেকশনে দাঁড়াতে চান কিংবা উনি সরকারে গিয়েছেন, একটা এত ওই বড় সময় আপনি এই এত প্রশ্নটা বড় করতে পারেন। এত বড় পলিটিক্যাল পার্টির লিডার হিসাবে সেটা পাবলিক ইনফরমেশন না। না, কেন? উনি আহ, তো ধরা উনি তো যাক, এখন পর্যন্ত কোনো ক্ষমতায় যান নাই। না উনি এখন পর্যন্ত কোন ক্ষমতার এমপি সাথে হন কি, নাই। ক্ষমতার সাথে কি এটা রিলেটেড ডক্টর সালাম? ডক্টর সালাম, আমি যদি ধরেন মার্কিন কিসের সাথে যুক্তরাষ্ট্রের কথা রিলেটেড বলি, আপনি বলবেন? অস্ট্রেলিয়ার কথা বলি, আমি কি ইংল্যান্ডের কথা বলি, আমার কি কোনো রাইট আছে আপনার বেতন কতটা জানার? আমি না, তো আপনি পাবলিক সত্যি কথা পার্সন না, বলেন। আমি তো পাবলিক পার্টি না, তবুও আপনার রাইট আছে, আপনি Exactly. আপনি এটা না, জিজ্ঞেস কোনো করতে রাইট পারেন। নেই আমার। মানে আমি রাইটের কথা বলতে চাই, যখন আপনি পাবলিক পার্সন, মানে বিএনপির সর্বোচ্চ নেতা যদি পাবলিক পার্সন না হন, এই পৃথিবীতে কে পাবলিক পার্সন? পাবলিক পার্সন, এখানে এখানে প্রিভিয়াসির একটা বিষয় আছে। সেটা প্রিভিসি? হচ্ছে কি আমার ইনকাম। হ্যাঁ, অবশ্যই প্রিভিয়াসির একটা বিষয় আছে যে আমার ইনকাম কত। আপনি আমাকে বললেন, আপনি জিজ্ঞেস করলেন, আমি বলবো না। না কেন? বলবেন না, কারণ আমি হ্যাঁ চাই সেটা না। ফ্যান্টাস্টিক, এটা সেটা এটা একটা ফ্যান্টাস্টিক, প্রাইভেট বলবেন বিষয়, না, রাইট? হ্যাঁ। হ্যাঁ, তবে কিন্তু এটা আমার কথা জানা হচ্ছে যে ছিল না, তবে এবং তবে ডক্টর সালাম, এটা আমার জানা ছিল না। আমি যতদূর জানতাম যে আপনি পলিটিক্যাল পার্টির লিডার হইতে গেলে, আপনি একটা পাবলিক অফিস হোল্ড করেন আর না করেন, পলিটিক্যাল পার্টির লিডার হইতে গেলে আপনার আয় ব্যয় সম্পর্কে সকল কিছুই পাবলিকলি প্রকাশ করতে হয়, এটাই নর্মস। আমি জানি না যে মানে এর বাইরে। আপনি যদি এই নর্মসটা ফলো না করেন, সেইটা আপনি আপনার তাকে ভোট ইচ্ছা দিন অবশ্য। না। আচ্ছা, আপনি এই নর্মসটা ফলো না করে আপনি এই রিস্কটা নিবেন, তবু এটা আপনি মানে না না না, ওপেন করবেন না। আ- আ- না না না, আমি ব্যক্তির স্বাধীনতার ব্যাপারে খুবই ওকে, ফাসি। আমি ওকে, ব্যক্তির স্বাধীনতার ব্যাপারে খুবই সেনসিটিভ। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে এই 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 থিওরিতে তার মানে হচ্ছে যে বিএনপি যারা করতেছেন তারা আর্থিকভাবে কি, তার নিজের পেশা কি, নিজের ব্যবসা কি, সেইটা উনার যখন নির্বাচন কমিশনে উনি যখন ভোটে দাঁড়াবেন তখন তিনি একটা ফর্ম ফিল আপ করবেন, ওখানে উনি Absolutely. লিখবেন। কিন্তু আমার এমনিতে জানার অধিকার নাই, ঠিক আছে, এটা আমি চেক করে দেখবো না যে এটা আমার জানার অধিকার আছে কিনা। দ্বিতীয় প্রসঙ্গে যদি আসি, বিএনপি দল হিসাবে কিভাবে পরিচালিত হয়। আমি এনসিপি 150টা গাড়ি নিয়ে গেলে আমি হইচই শুরু করি, বিএনপি যে 1500 গাড়ি নিয়ে বাইর হয়। আজকে তারেক সাহেব যদি বাংলাদেশে আসে, 15,000 গাড়ির মিছিল হবে, কমপক্ষে 1.5 লাখ হইতে পারে। সেইটার জায়গাটা কোত্থেকে হবে, সেইটা কি আমরা একটা জবাব চাইতে পারবো? মানে ওইটা কোন জায়গায় হবে? অফকোর্স, ব্যাপারটা হ্যাঁ, হচ্ছে যে বাংলাদেশের এনসিপি যেভাবে চলছে, হুম, আওয়ামী লীগও সেভাবে চলতো, বিএনপিও সেভাবে চলে। ওকে, এবং আপনি এটাকে যেই নামেই ডাকেন, হুম, এটা হচ্ছে কি চাঁদা। ওকে, মানুষের চাঁদায় চলে, ওকে, অ্যাজ সিম্পল এজ দ্যাট। এখন আমাদের যেটা দরকার হুম, সেটা হচ্ছে কি এখানে একটা স্বচ্ছতা আনা দরকার, স্বচ্ছতা না দরকার, রাইট। রাইট? হুম, হুম, সেই জায়গাটায় আমাদের যে সমস্যাটা হয়েছে আমাদের এই 5ই আগস্টের পরে, হুম, হুম, আমাদের যে এন্টায়ার এনভায়রনমেন্ট সোশ্যাল মিডিয়ায় বলেন এমন টক্সিক হয়ে গেছে যে প্রত্যেকের গলার মধ্যে ছুরিটা মারতে চায়। এই জায়গায় যদি আমরা সিভিলাইজড ওয়েতে বলার চেষ্টা করতাম যে ওকে, লেটস রেগুলেট আওয়ারসেলভস, আমরা কিভাবে কাজটা করবো সেটা ঠিক করি, ওই পরিবেশটাই এখন আর নাই। একে দেখতে পারে না, একে দেখতে পারে না, এবং আমরা যথারীতি বাঙালির যে আচরণ সেই আচরণে চলে আসছি। অ্যাবসলিউটলি। এখন এমন অবস্থা তৈরি হয়েছে যে আমরা ছোটবেলায় ওই ড্রাকুলার ছবিতে দেখতাম যে নায়ক একটা ওই ক্রস দেখাতো এমনি এমনি করে, হুম, এবং ওই ক্রস দেখালে ড্রাকুলা হুম, করে মারা যেত। হুম, তারপর পরে গিয়ে দেখলাম যে হুম, ওই টার্কিশ ছবিতে আয়তাল কুরসি বললেই হয়। হুম, হুম, জামাত এবং এনসিপি নেতাদেরকে আপনি যদি একটা প্ল্যাকার্ড লিখে নির্বাচন শব্দটা লিখে দেন, সর্বনাশ হয়ে যাবে। আপনি যদি কুফরি কালাম করতে চান, হুম। একটা জামাত ইসলামের বালিশের, যে কোনো কর্মীর বালিশের নিচে আপনি একটা তাবিজের মধ্যে নির্বাচন বার্তা লিখে দিয়ে দেন, 40 দিনের মধ্যে লোকটা মারা যাবে। পিকিউলিয়ার অবস্থা। আপনি দেখেন যে আনবিলিভেবল, নির্বাচন ওয়ার্ডটা এমন টক্সিক ওয়ার্ড, মানে ক্রিপ্টোনাইটের মতো। হুম। নির্বাচন শব্দটা শুনলে সবাই রেগে যাচ্ছে। ইউ হ্যাভ টু ফেস ইট, না ইউ হ্যাভ টু ডু ইট। না ফাহাম, দুইটা জিনিস আমরা আসলে যদি একটু খেয়াল করে তাহলে আমরা দেখব যে নির্বাচন নিয়ে বিএনপি ছাড়া বাকি সবারই একটু রেগে যাওয়ার কথা। কারণ এখন যে অঙ্ক করা স্বাভাবিক, যে রাজনৈতিক অঙ্ক,
রাজনীতিক যারা পরীক্ষা দিতে মাত্র বসছে তারাও, আর আমরা যারা অনেকদিন ধরে অবজারভার পরীক্ষাও জীবনে দেই নাই, তারাও কিন্তু আমরা এটা বুঝতে পারছি যে বিএনপি ক্ষমতায় আসবে। আমাদের প্রশ্ন ছিল যে আমরা কি এক সেট স্বৈরাচারী সরকার চলে যেতেছে, কিন্তু আরেকটা দল আসবে, সেই দলটা একই পথে হাইটা একই রকমভাবে হয়ে উঠবে কিনা, মানে বিএনপি হয় নাই এখনো, হইয়া ওঠার সম্ভাবনাটাকে রোধ করতে পারবো কিনা, ওইটা ছিল হচ্ছে আলোচনা। সেই জন্য কিন্তু বারবার কিছু সংস্কারের কথা বলা হয়েছে, কিছু পরিবর্তনের কথা বলা হয়েছে। বিএনপি যদি এখন যে যে বিষয়ে রাজি হয়েছে, প্রধানমন্ত্রীর 2 টার্মের কথা আমি যদি বলি, আরও একটা দেখলাম যে নির্বাচন কমিশন গঠনে প্রধানমন্ত্রীর একক এখতিয়ারের কথা যদি বলি, সেগুলি যদি 2025-এর ডিসেম্বরের আগে রাজি হইতো, তাহলে বোধহয় নির্বাচনটা আরেকটু আগেও হইতে পারতো। আপনার কি মনে হয় না যে এই নির্বাচনটা পেছানোর কারণ বিএনপির এক ধরনের একগুয়েমি, সংস্কার শুনলে বিএনপির গায়ে জ্বর আসা, এরকম কিছু? না, আমি বিএনপি তো ম্যাক্সিমাম সংস্কার মেনে নিয়েছে। না, মানছে অনেক পরে ডক্টর সালাম, আপনি খেয়াল করেন, এটা হলো গত 1-2 সপ্তাহ ডেভেলপমেন্ট। না না না, আমি আপনাকে বলি যে বিএনপি ফান্ডামেন্টাল কিছু সংস্কার মানে নাই। হ্যাঁ হ্যাঁ, ফান্ডামেন্টাল সংস্কারের মধ্যে একটা হচ্ছে এনসিপি, সেটা মানে না, সাংবিধানিক কাউন্সিল, সেটা ঠিক আছে, সেটা আমি বুঝছি। হ্যাঁ, এই ধরনের কয়েকটা ফান্ডামেন্টাল সংস্কার পরপর তারা 2বারে বেশি প্রধানমন্ত্রী হইতে পারবে না, সেটা তো বিএনপি প্রথমে মানতেছিল না, মেনে নিয়েছিল না, এটা এখন মানছে। এটা যদি গত বছর মানতো তাহলে ইলেকশন আরো আগে হইতো। এইটা একটা হাইপোথিসিসের কথা বললাম। না 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 না, আপনি ইউ আর রিডিং ইট রং। আচ্ছা, জামায়াতে ইসলামী এবং এনসিপি এই দুটো দল নির্বাচন চায় না, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। আমাদের হান্নান মাসুদ যাই বলুক, তাদের যে অ্যাক্টিভিটি এটা ক্লিয়ার। এই সরকার অথর্ব, হ্যাঁ, এই অপরাধে তাদের অথর্বপনা দীর্ঘদিন ধরে করতে দিতে হবে। এটা হচ্ছে কি এনসিপির অফিশিয়াল স্ট্যান্ড। আমার মনে হয় যে আপনাকে তো এই জি, আপনি শেষ করেন, একদম শেষ করেন। আমি হান্নান মাসুদকে আর প্রশ্ন করতে চাই না, আপনার মন্তব্য যদি মনে করেন, জি, আপনি যদি মনে করেন যে এই সরকার অথর্ব, আমি এই ওয়ার্ডটা ইউজ করতে চাই না, কিন্তু এই ওয়ার্ডটা, এটা সত্যি কথা, এই সরকার খুবই দুর্বল এবং আমরা চাই যে এখান থেকে আমরা উত্তরণ করতে। আপনি তো এই দুর্বল সরকারকে রেখে দিলে ওই দুর্বলতা থেকে আপনি মানে বের হতে পারবেন না। ওকে, মানে দুর্বলতার রিজনটাই হচ্ছে কি এই যে তারা অনির্বাচিত। তাদের ওই যে আমি একটু হান্নান মাসুদের কাছে যেতে চাই। জনাব হান্নান মাসুদ, দুটি বিষয় ডক্টর সালাম একদম স্পষ্ট করে বলেছেন যে এই সরকার আসলে দুর্বল, এবং দ্বিতীয় হচ্ছে যে এনসিপি এবং জামায়াতে ইসলামী আসলে নির্বাচন চায় না। সেজন্য যত রাজনৈতিক কার্যক্রমই আপনারা করেন না, এইটার শেষ জায়গাটা হচ্ছে আপনারা নির্বাচন চান না। প্লিজ, আমি একটু আগে আপনাকে বলে নিই, আমার জায়গাটাকে একটু আমি বলে নিই, আপনার প্লিজ এটা বললেন না যে আমরা নির্বাচন চাই, আগে হানা ভোট দেন, আগে স্থানীয় সরকার নির্বাচন দেন, এটা বললেন না। মানে সরকার বদলের নির্বাচন আপনারা চান না, এইটার ব্যাপারে যদি আপনি মতামত দেন, যে আসলে জাতীয় নির্বাচন যেটা ভোট দিয়ে আপনারা সংসদে যাবেন, এটা আপনারা চান না কেন? আমি তো সংসদে যাওয়ার জন্য খুব উদ্গ্রীব হয়ে আছি যে যদি নির্বাচিত হই। জি, আর কিন্তু ভেরি গুড, কথা হচ্ছে যে আমাকে তো সেই পরিবেশটা দিতে হবে না। আমি রুলস রেগুলেশন, আমার পার্টি, আমি জানি না নির্বাচন চাই না এটা কখনো বলছে কিনা। আমরা তো কয়েকটা পূর্ব শর্ত আছে, আমরা যদি আগের নিয়মেই চলি তাহলে আমার অভ্যুত্থানটা দরকার ছিল না। আমরা বলছি নিয়মের কিছু পরিবর্তন করেন, আমরা নিয়মের পরিবর্তন করতে বলছি, যত দ্রুত নিয়মের পরিবর্তনে আপনারা একমত হবেন তত দ্রুত নির্বাচনটা হবে। আমরা সেই কথা বলি। আমরা যখন হচ্ছে, আপনি ধরেন হচ্ছে বিএনপি 31 দফার মধ্যে পরপর 2বার প্রধানমন্ত্রী হবে, আমি এটা কয়েকবার করছিলাম, পরপর 2বার। আমি খুবই নিজেও বিএনপির প্রত্যেকটা প্রোগ্রামে যেতাম। পরপর 2বারের বেশি প্রধানমন্ত্রী হবে এটা ছিল না। সকল রাজনৈতিক দলের সাথে বসার পরে বিএনপি যখন 31 দফা তৈরি করলো 2022 সাল কি 23 সালে, তখন ছিল হচ্ছে 2বারের বেশি প্রধানমন্ত্রী কেউ প্রধানমন্ত্রী হবে না, এই বিষয়টাই ছিল। কিন্তু যখন হচ্ছে আপনার ঐক্যমত কমিশনের আলোচনায় গেল, বিএনপি সেখানে পল্টে নিল। বিএনপি বললো না, হচ্ছে পরপর 2বার। এইটা নিয়ে মোট 4টা মিটিং হলো, তারপরে গিয়ে বিএনপি একমত হলো। 4 দিন নষ্ট করা হলো, 4টা মিটিং এর জন্য 2 সপ্তাহ নষ্ট হলো। আপনার এরপরে হচ্ছে এনসিসি হবে না। না, কিন্তু আমি সংস্কারের প্রসঙ্গে একটু আসি। আপনি এইটাও একটু বললেন, আপনারা একটা দাবি করলেন, অদ্ভুত দাবি, যে বিচার করে যেতে হবে, কারণ বিএনপি আসলে বিচার করবে না। বিএনপি হচ্ছে আওয়ামী লীগ দিয়ে সবচেয়ে বেশি সাফার্ড দল, তারা বিচার করবে না, এবং এই বিচার এই সরকার না করলে আর কেউ করবে না, এরকম একটা দাবি করে আপনারা নির্বাচনে যেতে চাইলেন। জি খালেদ ভাই, বিএনপি সবচাইতে সাফার্ড দল, এটা আপনি সবাই স্বীকার করি। বাট তৃণমূল থেকে শুরু করে সব জায়গায়
আওয়ামী লীগের লোকজনকে টানার জন্য, এবং হচ্ছে আওয়ামী লীগের বর্তমানে যারা হচ্ছে চেয়ারম্যানশিপ আছে তাদেরকে এলাকায় এলাকায় শেল্টার দিয়ে ইউনিয়ন পরিষদের সকল সুবিধা কারা নিচ্ছে? এনসিপিও কিছু কিছু চট্টগ্রাম আওয়ামী নিচ্ছে। লীগ নেতাকে ধরার পরে, এনসিপির কাছে যারা আসতেছে তারা আচ্ছা, এনসিপিও নিচ্ছে। আ- আপনার আমি তালিকা দিব না এনসিপি কোন কোন আওয়ামী আমি লীগের বলছি, নেতা কর্মীদের হ্যাঁ সুবিধা হ্যাঁ, দিচ্ছে, আপনি চাইলে হতে আমি পারে, আপনাকে দিব না। হতে পারে। এনসিপি তো আওয়ামী লীগ দ্বারা সবচাইতে ইয়া দল না, আমি যেটা আপনাকে বলতেছি। হুম। বিএনপি কিন্তু হচ্ছে আওয়ামী লীগ দ্বারা সবচাইতে নির্যাতিত দল, কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে বিএনপির আগ্রহ ছিল না, বিএনপি চাই নাই। এখনো এখনো বলতেছে না তো, আপনার এই কথাটা দল নিষিদ্ধের ব্যাপারে তো হাসিয়ার আরেকটা পর্যন্ত দলের ছিল। আগ্রহ থাকতে পারে না। আপনাদের দলের যাকে মাস্টারমাইন্ড হিসেবে পরিচয় করে দেওয়া হয়েছিল সেই মাহফুজ সাহেবও কিন্তু প্রথম দিকে বলছিলেন আওয়ামী লীগ যেভাবে জামাতকে ডিল করছে সেভাবে আওয়ামী লীগকে ডিল করা আমাদের উচিত না। ডক্টর মোহাম্মদ আমরা ইউনূস এখন অন্তত একই, 3টা বড় বড় আমরা সাক্ষাৎকারে এখন বলেছিলেন আওয়ামী লীগ তিনি নিষিদ্ধ করতে আমরা চান এখন না। খালাদ ভাই, আমরা এখনো বলছি যে হচ্ছে আওয়ামী লীগকে জামাতকে যেভাবে ডিল করা হয়েছে, আওয়ামী লীগকে যদি একইভাবে ডিল করা হয়, দেশের সহনশীলতা রাজনীতি থাকবে না। হুম হুম। আপনার অবশ্যই এই বিরাট জনগোষ্ঠীকে রাজনীতি করার অধিকার দিতে হবে। যারা অপরাধের সাথে জড়িত ছিল না, অপরাধীদেরকে বিচার করতে হবে, হুম। এদেরকে আইনের আওতায় এনে আপনি হচ্ছে প্রতিটা উপজেলায়, যেমন আমার উপজেলায় ধরেন বিএনপি বলতে ছিলই না কেউ বিএনপি পরিচয় দেওয়ার জন্য তেমন একটা কোনো গোষ্ঠী, শুধু প্রতিষ্ঠা বার্ষিকীর একটা মিছিল হইতো প্রতিষ্ঠা বার্ষিকীর, আর কোনো প্রোগ্রাম হতো না। সেই সবাই আওয়ামী লীগ ছিল, সবাই আওয়ামী লীগ ছিল। এখন আমি সবাই এলাকা থেকে বের করে দিয়ে রাজনীতি হবে? আমার কথা হচ্ছে যারা অপরাধের সাথে জড়িত ছিল, আপনার প্রত্যেকটা চেয়ারম্যান, প্রত্যেকটা উপজেলা চেয়ারম্যান, প্রত্যেকটা এমপি, এগুলার মোটামুটি বিচার করলে বাংলাদেশে 10,000 বিচার হয়ে যায়। 10,000 মানুষের বিচার করলে আওয়ামী লীগ আর থাকে নাকি? হুম। কিন্তু সেটা তো হচ্ছে না, এদেরকে আইনের না আওতায় আনা আপনি হচ্ছে না। আপনি আমরা বলছি 10,000 এদেরকে মানুষের আইনের আওতায় এনে জনাব হান্নান মাসুদ, আমরা 10,000 প্রথম মানুষের থেকে 10,000 মানুষের বিচার সম্পর্কে মানে বিচারটা কি করতে হবে, সম্পন্ন করতে হবে, শুরু করতে হবে, ভাই, কি করতে হবে? না না না, মামলা দিতে মোটেও হবে? না, এটা তো কথা না। আমরা আমরা একটা অগ্রগতি দেখতে চাচ্ছি, অন্তত শেখ হাসিনা সহ কয়েকজনের রায় দেখতে চাচ্ছি। শেখ হাসিনা, আপনি কি এই মনে করেন সরকার যে তো শেখ দায়িত্ব হাসিনার নিচ্ছে। পক্ষে যে মামলা হবে সে রায় দেওয়াটা 4-5 বছরের মধ্যে সম্ভব? সম্ভব, কেমনে এটা, অবশ্যই কেমনে সম্ভব। এটা, কেমনে এটা? কারণ কারণ আপনার কারণ শেখ হাসিনার বিচারের জন্য যেই প্রমাণগুলা দরকার, তার মধ্যে অনেকগুলা প্রমাণ জনাব ইউনাইটেড হান্নান মাসুদ, নেশন, জনাব জাতিসংঘের হান্নান ইয়ে মাসুদ, থেকে আপনি এসেছে। আপনি অনেক বড় এবং রাজনৈতিক নেতা, হচ্ছে অনেক বড় রাজনৈতিক নেতা, কিন্তু আমি আপনাকে এবং আসলে এবং বাংলাদেশের বাংলাদেশে ফৌজদারি আমরা কার্যবিধি 2 আর বছরে দণ্ডবিধিটা যেই অবস্থায় আছে 2 বছরে সেই অবস্থায় আপনি এটা এজন্য ভাই, এজন্য তো দুটো ট্রাইব্যুনাল করা হয়েছে। দুটো দ্রুত বিচার ট্রাইব্যুনালের ট্রাইব্যুনাল মাধ্যমে করে জামাত রে ভাই, নেতাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে 2 বছরের মধ্যে। দ্রুত বিচার ট্রাইব্যুনাল কইরাই, দ্রুত বিচার ট্রাইব্যুনাল করলো আপনাকে তার মধ্যে সাক্ষী নিতে হবে, সাক্ষ্য প্রমাণ নিতে হবে, এবং সেই দ্রুত বিচার ট্রাইব্যুনালের উপরেও একটা এপিলেট কোর্ট আছে, সেই এপিলেট কোর্টে গিয়ে আপনার আমি বিচার নিম্ন নিম্ন আমরা বলছি বিচারের, আমরা বলি যে হচ্ছে বিচার অগ্রগতি দেখতে চাচ্ছি, রায় দেখতে চাচ্ছি। নিম্ন আদালত থেকে রায় আসার পরে আপিল বিভাগে যাবে, হাইকোর্টে যাবে। রায় এই দেখতে পর্যন্ত চাচ্ছেন, আপনার এখন রায়ের আগাচ্ছে জন্য না। তো আহ, আচ্ছা আমি আমরা আমি আমার আমার মনে হয় যে আপনি এখন আপনাদের পর্যন্ত আপনাদের আপনি দলেও আপনি আপনাদের দ্রুত দলেও বিচার অনেক আইন কানুন ট্রাইব্যুনাল কানুনের এক লোক করে, আছেন, তাদের আমি সাথে একটু কথা খালেদ বলেন ভাই, আপনি। ট্রাইব্যুনাল দ্বিতীয় ট্রাইব্যুনালকে এখনো কার্যকর করে নাই। হুম। সরকারের আমরা যে অনীহা অনিচ্ছা দেখি, এটা নিয়েই তো আমরা উদ্বিগ্ন, আমরা মানে হচ্ছে খুব আতঙ্কিত। কারণ সরকারের সরকার 2-3টা ট্রাইব্যুনাল করে বিচারগুলা তো দ্রুত করতে পারে। একটা ট্রাইব্যুনাল করে সে এরপর সেকেন্ড ট্রাইব্যুনাল করতে, সেটাকেও ভালোভাবে কার্যকর করে নাই। আমরা বলছি না যে হচ্ছে নির্বাচন হতে হবে না, নির্বাচন হওয়ার জন্য কিছু আমরা মৌলিক শর্ত দিছি। আমরা বলি নাই যে সবাই ফাঁসিতে ঝুলাই দিয়ে তারপর নির্বাচন, আমরা হচ্ছে বিচার অগ্রগতি দেখতে আপনার চাচ্ছি। কোনো অগ্রগতি দেখতে বারবার পাচ্ছেন এমন না ভাবে এখন ডিল করা পর্যন্ত? হচ্ছে, এখন না পর্যন্ত আমরা কোনো অগ্রগতি দেখতে পাচ্ছেন না? পাচ্ছি না এখন পর্যন্ত সেই পরিমাণে। 1 বছর হয়ে গেছে, সাক্ষ্য গ্রহণ শুরু হয়নি। হুম। মানে কি আমরা এটাকে সাক্ষ্য অগ্রগতি বলবো? গ্রহণের আগে সাক্ষ্য মানে এখন মুশকিলটা হলো আপনারা যখন আমি 1 এটা বছর বলবো যে হয়ে সাক্ষ্য গেছে। গ্রহণের আগে যে আইন কানুনের আচ্ছা, প্রসিডিওর লাগে, তখন আপনারা বলবেন আমরা বিপ্লবী সরকার, বিপ্লব তো আইন কানুন মাইনা হয় নাই। কিন্তু এখন বিচার না যদি আমি আপনি আইন সেটা কানুন বলবো মাইনা না। কন, তাহলে আমরা আইনের এই অগ্রগতি দেখতে চাচ্ছি। আপনার আওয়ামী লীগের কিছু মৌলিক বিচার ছাড়া, অগ্রগতি ছাড়া আপনি নির্বাচন দেওয়াটা প্রতারণা হবে। আচ্ছা আমরা বলছি যে হচ্ছে সংস্কার, যে আমার নির্বাচনের জন্য যে ফিল্ড দরকার সেই ফিল্ডটা দেন। আপনি তো আমার একজন কর্মী, আমার মিছিলে আসলে দেখি যে আওয়ামী লীগ যেভাবে বাড়িতে ফেরার পর হুমকি দামকি দিত, গায়ে হাত তুলতে, এটা অহরহ করতেছে। আমি কিভাবে এই নির্বাচনে যাবো? আমি তো দেখতেছি পরিবেশটা একই। আমি দেখতেছি আমি প্রচারণা আচ্ছা দিলাম, আমার মনে হয় যে হামলা জনাব হচ্ছে, হান্নান সেটা নিয়ে মাসুদ, কোনো জনাব অ্যাকশন হান্নান হচ্ছে না। মাসুদের বক্তব্য আমাকে একদম পরিষ্কার করেছেন বিএনপি যে বড় যে দল গণ হিসেবে অভ্যুত্থান, জি দায়িত্ব নিতে হবে। বিএনপি বড় দল হিসেবে দায়িত্ব নিতে হবে, আমাদেরকে আস্থায় নিতে হবে যে তাদের নেতা কর্মীরা আমাদেরকে
মানে হচ্ছে অন্যায়ভাবে আঘাত করবে না, সুন্দরভাবে আমাদেরকে রাজনৈতিক কর্মকাণ্ড অ্যাবসলিউটলি করতে অ্যাবসলিউটলি দিবে। জনাব হান্নান মাসুদের সাথে কিন্তু জনাব হান্নান মাসুদ, প্রতিনিয়ত আজ পর্যন্ত আমি আমি একটু শেষ করি, জি জি চট্টগ্রাম শেষ সহ করেন শেষ এই করেন। গোপালগঞ্জে হামলার পরে বিএনপির যেই পরিমাণ পোস্টেড নেতাকর্মী ফেসবুকে পোস্ট দিয়ে হুমকি দিয়েছে এবং বিভিন্ন জায়গায় হামলা করেছে লোকজন আমাদের প্রোগ্রাম থেকে যাওয়ার পরে, তাদের বিরুদ্ধে যদি ন্যূনতম সাংগঠনিক ব্যবস্থাও বিএনপি নিত, তাদের যারা এইভাবে একবারে প্রকাশ্য হুমকি দিয়ে হামলা করছে, তাহলে আমরা মনে করতাম বিএনপি চাই যে হচ্ছে লেভেল প্লেইং ফিল্ডে সুন্দর একটা নির্বাচনী পরিবেশ তৈরি করতে। জনাব হান্নান আমার মাসুদ, মনে হয় জনাব হান্নান ধরা মাসুদ, খাওয়া আপনার বক্তব্য একদম পরিষ্কার, কারণ এইটা নিয়ে আমি এখন জনাব ফাহাম আব্দুল সালামের কাছে যাব। জনাব ফাহাম আব্দুল সালাম, বিচারের জন্য যে দাবি তারা করতেছেন যে একটা দৃশ্যমান অগ্রগতি, এবং তারা দাবি করতেছেন যে বিএনপি ক্ষমতা আসলে যে তাদের কোনোভাবে হেনস্থা করা হবে না, সেই রকম কোনো একটা আস্থায় নেওয়া সেটি দেখা যাচ্ছে না, বিএনপি বরং ক্ষমতায় আসবে তা না ভাই, ভাই সেটা বলিনি, বলছি একটা নির্বাচনের পরিবেশে প্রচার প্রচারণার ক্ষেত্রে আমাদের স্বাধীন ভাবে কেউ এনসিপি করতে পারবে, কেউ জামাত করতে পারবে, সেই পরিবেশটা বিএনপি এখন ওকে দিচ্ছে না। ফ্যান্টাস্টিক আমার ফ্যান্টাস্টিক। জনাব নিজের ফাহাম আব্দুল অনেক সালাম, আপনি যদি উদাহরণ একটু আছে, বলতেন অনেক গোপালগঞ্জের উদাহরণ ঘটনা দিতে পারবো। শুধু এনসিপি করার কারণে বাড়িতে হুমকি দেওয়া হচ্ছে, গায়ে হাত তোলা হচ্ছে বিএনপি কর্তৃক, ওকে যেটা আওয়ামী লীগ করতো। ওকে ওকে জনাব ফাহাম আব্দুল সালাম। দেখেন, বাংলাদেশের লোকাল রাজনীতির কিছু রিয়ালিটি আছে, এটা আজকের না, এটা আপনি 1950 সালের স্মৃতি কথাতেও পাবেন। সেটা হচ্ছে কি, আপনি যদি একটা এলাকার খুব বিখ্যাত লোকের গালিগালাজ করেন কিংবা তাকে যদি কুৎসা করেন, তাহলে আপনার ফিজিক্যাল ভয় আছে। আমার কাছে সালাউদ্দিন আমার মনে হয় যে হান্নান মাসুদ যেটা বলছিলেন যে সালাউদ্দিন সাহেবের যে ঘটনা ওইটা নিয়ে বলছেন, আমার কাছে মনে হয়েছে যে বিএনপি কিন্তু এটাকে বেশ ভালোই হ্যান্ডেল করেছে। সালাউদ্দিন সাহেব কিন্তু কোনো এটাকে ঘটনা এখন যেটা ঘটছে, দ্য ওয়ে আই রিড ইট, যে জামায়াতে ইসলামী এবং এনসিপির নেতারা তারা চাচ্ছেনই যে একটা অল্টারকেশনের মধ্যে যেন যাওয়া হয়, অর্থাৎ অল্টারকেশনে গেলে তারা এটা বলতে পারে। আমার পার্সোনাল রিডিং, হান্নান মাসুদের সাথে আমি একমত নই, আমি পার্সোনালি মনে করি যে এনসিপি আলটিমেটলি ইলেকশনে নাও যেতে পারে, এবং আলটিমেটলি ইলেকশনে না গেলে তারা যে গ্রাউন্ড ওয়ার্কটা তৈরি করবে যে আমাদেরকে, আমি মনে করি না যে বাংলাদেশের অবস্থা এত খারাপ যে গেলে আপনাকে মেরে ফেলবে কেউ পিটায়। হাউএভার খুব ভালো না, হ্যাঁ, ইট হ্যাজ ইমপ্রুভড আ লিটল ফ্রম লাস্ট ইয়ার, কিন্তু হয়তো আমরা এখনো আমাদের যে কাঙ্ক্ষিত জায়গাটা যাওয়ার কথা সেখানে যেতে পারিনি। কিন্তু আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, বাংলাদেশের রিয়ালিটি আপনাকে মানতে হবে। বাংলাদেশের রিয়ালিটি এমন না যে অস্ট্রেলিয়ার মতন যে দুইজন নেতা পাশাপাশি বসে দুইজনকে কুৎসা করছেন, এই জিনিসটা বাংলাদেশে হবে না ভাইয়া। যেটা হবে না সেটা বাস্তবতার কথা, ওই অবাস্তব কথা আমি যাচ্ছি না, কিন্তু আমি মনে করি যে ইলেকশনের আগে বাংলাদেশের এই পর্যায়ে যাবে যে খুব বড় ধরনের থ্রেট থাকবে না, আমি এটা মনে করি, এবং এই কাজটা করার দায়িত্ব হচ্ছে সরকারের। ডক্টর সালাম, ইলেকশনের ওই পর্যায়ে যাওয়ার আগে হান্নান মাসুদ যে কথা বলেছেন সেই জায়গা থেকে আমি একটু আসি। উনি একটি অভিযোগ করেছেন যে বিচারের কোনো লক্ষণ, মানে আওয়ামী লীগের যারা শীর্ষস্থানীয় আছেন, ধরেন শেখ হাসিনা সহ যারা আছেন, তাদের আসলে বিচারের কোনো একটা মানে লক্ষণীয় অগ্রগতি তারা দেখতে পাচ্ছেন না, সরকার দ্বিতীয় ট্রাইব্যুনালটাকে চালু করছেন না। এইটার কি কারণ বলে আপনারা মনে করেন, যে মানে কেন সরকার এটা আসলে করতেছে না? এক, আর দুই হচ্ছে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারে, বা আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারে এনসিপি যত সিরিয়াস, এনসিপি যতটা নিজেদের ভুক্তভোগী মনে করে, বিএনপি তার উল্টা দিকের পথে কেন আছে? বিএনপি কেন মনে করে না যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা? আমি প্রথম কোশ্চেন উত্তরটা খুব সহজ। প্রথম কোশ্চেন হচ্ছে কি, আমি এই বিষয়ে অনেকের সাথে কথা বলেছি যে মানে শেখ হাসিনার কেস কেন আগায় না। এটা সবচেয়ে বড় কারণ হচ্ছে কি, যারা তদন্ত করবে এই ধরনের পুলিশ অফিসার ছিল না। কোয়াইট সিম্পলি আপনি পুলিশের লেয়ার বাই লেয়ার হচ্ছে আওয়ামী লীগের লোক, এদেরকে যখন সরায় ফেলা হয়েছে তখন আপনি দেখবেন যে যারা বিএনপি পন্থী কিংবা আপনি হোয়াট এভার প্রফেশনাল অফিসার যারাই কি বলেন, তারা 15 বছর ধরে তদন্ত করেন, তারা সবাই ওই ওএসডি হয়েছিল 15 বছর ধরে। এখন তারা মানে আপনি প্রফেশনালি যদি 15 বছর একটা কাজ না করেন, আপনার তো কোনো প্রফেশনাল ডেভেলপমেন্ট হয় না, তারা ওই কাজটাই ভুলে গেছে। প্রথম 3-4 মাস দিস ওয়াজ অ্যান ইস্যু, তো এই কারণে তারা তদন্ত কাজ আগাতে পারেনি। তো আর বাংলাদেশের আমরা সবাই জানি যে ইনস্টিটিউশন গুলো ধ্বংস হয়ে গেছে, তো ওই কারণে আপনার প্রথম দিকে তদন্তের গতি খুবই মন্থর ছিল, এবং দ্যাট ইজ দ্য রিয়ালিটি উই আর ডিলিং উইথ। এই কারণে
হাসিনার ব্যাপারে যেটা দৃশ্যমান অগ্রগতি সেটা দেখা যাচ্ছে না। ওকে, হচ্ছে নাম্বার ওয়ান কোয়েশ্চেন। আর নাম্বার টু হচ্ছে আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে বিএনপির এক ধরনের রিল্যাক্টেন্ট অবস্থান, আওয়ামী লীগের লোকদেরকে নিয়ে রাজনীতি করার ব্যাপারে বিএনপির একটা চাওয়া। না না না, আওয়ামী লীগকে নিষিদ্ধ, আচ্ছা আমি আপনার একটা বাস্তবতার কথা বলি। আওয়ামী লীগকে যদি আপনি নিষিদ্ধ করেন বলে, আপনার কি মনে হয় যে এই ক্ষমতাটা একটা সরকারের থাকা উচিত কিংবা পার্লামেন্টের থাকা উচিত? আমার তো মনে হয় যে একটা পার্লামেন্টের এই ক্ষমতাটা থাকা উচিত না। আপনি তার যে কোনো ইন্ডিভিজুয়ালের বিচার করবেন, এবং এটা করতেই হবে। আওয়ামী লীগের প্রত্যেকটা অপরাধের বিচার করতে হবে। কিন্তু আপনি যদি অ্যাজ এ পার্টি একটা জিনিসকে ব্যান করেন, আপনার কোনো এই প্রেসিডেন্সটা ক্রিয়েট করে 15 বছর পর অন্য কোনো পার্টিকে যদি ব্যান করা হয়, আপনি এটা কোনো গ্যারান্টি দিতে পারবেন? খুব বাজে প্রেসিডেন্স একটা পলিটিক্যাল পার্টি যদি আপনি ব্যান করেন। সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে কি, আই ক্যান গ্যারান্টি দিস, আই হ্যাভ মেট আ লট অফ পিপল লাইক দিস। আমাদের যারা ফরেন পার্টনার এখনই তারা করছে, তখন আরো ফুল থ্রটলে করবে। যে আপনি যদি তাকে নিষিদ্ধ করেন, পরের দিনই আমেরিকা, ইইউ এসে বলবে যে তোমরা নিষিদ্ধ করলে, যখনই আপনার একটা আইএমএফ এর লোন লাগবে, কোনো কিছু লাগবে, বলবে যে এই নিষিদ্ধ উঠাও। এখন সমস্যাটা কি আপনি দেখেন, বিএনপি যদি তখন ওই বাটে পড়ে যদি এই নিষিদ্ধ উঠাতে চায়, এনসিপি বলবে দোসর, জামায়াত ইসলামী বলবে এরা হচ্ছে গিয়ে দোসর। ইটস এ বিগ প্রবলেম। এর থেকে অনেক বেটার হচ্ছে যে আপনি নিষিদ্ধ না করে তার প্রত্যেকটা লোকের বিচার করতে পারবেন। আপনি যদি প্রত্যেকটা লোকের বিচার করেন টপ লেভেলের, আওয়ামী লীগ বলে তো কোনো দল থাকবে না। আর যেটা হান্নান মাসুদ বললেন যে লোয়ার লেভেলের লোকেরা বিএনপি হয়ে যাচ্ছে, তার আগে তো উনি নিজেই বললেন যে যারা আওয়ামী লীগের লোয়ার লেভেলের অপারেটিভ, তাদেরকে তো আপনাকে রাজনীতির মধ্যে ফেরাতে হবে, তাদের তো রাজনীতি করার রাইট আছে। এখন একটা ধরেন ছোট লেভেলে আওয়ামী লীগ, দ্যাট ইজ দ্য রিয়ালিটি উই আর ডিলিং উইথ, যে তারা তো নাই হয়ে যাবে না, তারা হয় এনসিপি তে নাহলে জামাতে। আমি আজকেই দেখছিলাম একটা ছেলে যে আগে ছাত্রলীগ করতো, এখন শিবির হয়ে গেছে। এটি হচ্ছে কি বাংলাদেশের বাস্তবতা, এই ঘটনাটা ঘটবে। তো ওই ঘটনাটা তো আপনাকে একসেপ্ট করতেই হবে, মানে এছাড়া তার আপনার কোনো ওয়ে নাই। আপনি কি লক্ষ লক্ষ লোকের বিচার করবেন? এটা পসিবল না। তো লো লেভেলের যারা অপারেটিং, তারা অবশ্যই এনসিপি, বিএনপি, জামাতে সাথে ভিড়বে। মানে এই বাস্তবতা আপনি কিভাবে অগ্রাহ্য করবেন? ওকে, আচ্ছা আমরা একটু সময় বাড়িয়ে নিচ্ছি আজকে আপনাদের অনুমতি নিয়ে, যদিও অনেক মানে সময় হয়েছে। হান্নান মাসুদ, আওয়ামী লীগের 15 বছর গণতন্ত্র প্রতিষ্ঠায় ফেসিবাদ প্রতিরোধে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের বিরুদ্ধে যিনি লড়াই করেছেন, কারাগারে ছিলেন, তিনি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আলোকচিত্রী জনাব শহীদুল আলম। তিনি একটি জুলাই আন্দোলনের বড় যোদ্ধা, তিনি একজন। অবশ্যই ফেসবুকে তিনি একটি ছবি পোস্ট করেছেন যেখানে তিনি বলছেন, একটি ইংরেজিতে লেখা, যার বাংলা অনেকটা এরকম: এই অন্তর্বর্তী সরকার আসলে অন্তর্বর্তী সরকার নয়, এটা মূলত ডানপন্থী শক্তির একটি কোয়ালিশন সরকার। আমাদের প্রশ্ন, এই যে ডানপন্থী, এইটার সাথে আপনি আসলে একমত কিনা? আবার আমরা আলতাফ পারভেজকে বলতে শুনলাম যে এই প্রথম ফেসবুকের দিকে তাকিয়ে সরকার পরিচালনার একটা সংস্কৃতি দেখলাম। আমরা দেখলাম মাহা মির্জা, যিনি এই আন্দোলনের একজন অন্যতম সংগঠক, আন্দোলনের কর্মী, তিনিও বলছেন যে কোনো একটা কথা বলতে হলে আমাদের ভয়ে ভয়ে বলতে হচ্ছে। আমরা দেখলাম ব্যারিস্টার সারা হোসেন, যিনি এই আন্দোলনের একজন অন্যতম, মানে আমি সংগঠক না বললেও প্রথম সারির একজন, তিনিও বলছেন যে ভয়ের কারণে বিচারকরা তো আছেই, সমস্ত অঙ্গনই ভয়ে আছে। এই অবস্থাটার জন্য আপনি কাদের দায়ী মনে করেন? আমার যেটা, মানে আমি যেটাকে আমার লাইন বলতে চাই, সেটার জন্য এই সরকারের সময় ডানপন্থীদের যে উত্থান, জনতুষ্টিবাদের যে উত্থান, তার জন্য প্রধানত দায়ী হচ্ছে এনসিপি। জনাব হান্নান মাসুদ। না, আমার মনে হয় এনসিপি কে তো দায়ী করতেই পারেন, সবাই যে বাবা দায়ী করে, আপনিও দায়ী করতে পারেন, তবে আমি মনে করি না। বাট শহীদুল ভাই, সারা হোসেন, সারাফার সাথে আমি একমত হতে পারি না, তবে বাকিদের কথার সাথে আমি একমত। এই বিষয়টা আমরাও ফিল করতেছি, আমরাও দেখতেছি, এবং এটা থেকে সরকার আসলে হচ্ছে, আমার মনে হয়, আমার জায়গা থেকে সরকার আসলে কতটুকু নির্বাচনের দিকে আগাতে চাচ্ছে, সেটা সরকারের বিষয়টাও প্রশ্নবোধক চিহ্ন রেখে গেলাম। কারণ সরকার যে পরিবেশটা তৈরি করার দরকার একটা নির্বাচনের জন্য, বা হচ্ছে সকলকে সমান সুযোগ সুবিধা দেওয়ার জন্য, সরকার সেটা পারছে না। এটা না পারলেও হয়তো শেষমেশ এই সরকারের অধীনে কোনো নির্বাচন হয় কিনা বা নির্বাচন করতে পারে না, সেটা নিয়েও আমার সন্দেহ রয়েছে। এটাই আমার ব্যক্তিগত অভিমত, এটা আমার পার্টির কোনো অভিমত নাই, আমার নিজ থেকে নিজের ফিলিংস থেকে বলতেছি।
গত 1 বছরে সরকারকে অবশ্যই একটা পরিবেশ তৈরি করা দরকার। আপনি দরকার ছিল যাতে করে সকল দল একটা সেফ ফিল করে, যে সাদাবাজির কথা বলেন, দখলবাজির কথা বলেন, এগুলা নিয়ে আমরা বিএনপিকে অনেক কথা বলতে পারি। বাট এটাতে বিএনপির যদি হচ্ছে 60% বা 70% দায়ী হয়, সরকার তো বাকি 30% দায়ী নিতে হবে। সরকারে বসে আছে, সরকারের নাকের না, ডগে কিন্তু হান্নান সাদাবাজি করে মাসুদ, চলে যায়, মানুষ হত্যা করে চলে যায়। হান্নান মাসুদ, এই এইটা আসলে পরিবেশটা তৈরি করা এটা হয়নি। আসলে এটা আসলে এটা আসলে মানে আপনারা যখন কথা বলেন তখন কি আসলে এইটা মনে রাখেন 4 জন লোককে ছাড়াতে চলে গেলেন, মুসলেকাদের নিয়ে আসলেন? এই প্রেসিডেন্সগুলি তো আপনারা তৈরি করলেন হান্নান মাসুদ, সারা বাংলাদেশের সবার নেতা আপনারা। এই প্রেসিডেন্স আপনারা বুঝতে তৈরি করলেন, পারিনি আমি। আপনাদের অন্য বুঝতে নেতারা পারিনি। অন্য প্রেসিডেন্স তৈরি করলো, বললে আবার আপনারা রাগ হয়ে যান, কিন্তু করলেন তো এগুলি ভাই, আপনারা। আপনার কথাটা কেটে আসছে, আমরা বুঝতে পারিনি। হান্নান মাসুদ, কথাটা কেটে আপনি, আসছিল। আপনার সাথে কিন্তু আমি একমত। আপনি আমাকে একটু বলছেন যে আপনারা কিন্তু রাজনৈতিক দল না করলেও আমাদের সবার নেতা, কিন্তু আপনারা একটা গণঅভ্যুত্থান নেতা, কিন্তু আপনারা কি প্রেসিডেন্স তৈরি করলেন কয়েকদিন আগে? তো আপনি নিজেই থানায় গিয়ে 4 জন লোককে ছুটিয়ে নিয়ে আসছেন মুচলেকা দিয়ে, যারা অন্য একটা জায়গায় চাঁদাবাজি না, করতে গেছিল। না, এটা দেখেন যে হচ্ছে এই বিষয়টা নিয়ে অলরেডি আমার পার্টির পক্ষ থেকে আমাকে শোকজ করা হয়েছিল, ইয়া থেকে করা হয়েছিল, এটা রিপ্লাই দেয়া এবং হচ্ছে সবকিছুর একটা তদন্ত হয়ে এটা বের হয়ে আসছে। আমি সেখানে ওদেরকে ছাড়াতে যাই নাই, আমাকে সেখানে প্রশাসনের কাছ থেকে হেল্প চাওয়া হয়েছিল। সেখানে নিচে শিক্ষার্থীরা ভিড় করছিল। শিক্ষার্থী বলতে হচ্ছে তাদের বিভিন্ন সমর্থকরা, যেখানে তারা এটা হ্যান্ডেল করতে পারছিল না, হ্যান্ডেলের সুবিধাটা আমাকে ডাকছিল। এবং সেখানে যাওয়ার পরে আমি হান্নান মাসুদ, নিজে কেন এটা আপনি বিচ্ছিন্ন, প্রয়োজনে এটাকে কেন এটা একটু বিচ্ছিন্ন ঘটনা আমি জানেন? একটু আপনি আমি একটু আপনি বিষয়টা পুরো হাতিয়াতে, আপনি এখন সবচেয়ে বড়, আমি এটাকে কি বলবো, সবচেয়ে বড় মাতবর, কাজী। আপনি অনেক বিচার করেন, আপনার কাছে অনেক লোক আসে। আমি এটা পজিটিভ অর্থে বলতেছি, কিন্তু মাতবর কোনো খারাপ শব্দ না। আপনি এটা করতেছেন, কিন্তু আপনার সাথে আমার পরামর্শ রিপ্লাইটা করে টিএনও, আপনার সাথে টিএনও 2 বেলা পরামর্শ করে, অথবা আপনি টিএনওকে 2 বেলা ফোন করেন, এটা কি মিথ্যা? এটা মিথ্যা। কারণ ইউনো আছে, যারা আছে আপনি জিজ্ঞাসা করতে পারেন। আমি মনে হয় গত 3 মাসে 2 বার কথা বলছি কিনা সন্দেহ আছে ওনার সাথে। তাও হচ্ছে এবং হচ্ছে বিচারের কথা বলেন, ভাইয়া বলেন, আমি আজ পর্যন্ত একটা বিচার সালিশও করি নাই আমি নিজে ব্যক্তিগত ভাবে। এবং হচ্ছে এটা আপনি একটু খোঁজ নিয়ে দেখতে পারেন, অনেক কথাই আপনাদের কাছে যাই এবং আমি তার স্পষ্টত মানে এগুলি, বলছি, তার এবং মানে এটা এগুলি, আমি তার মানে হচ্ছে এগুলি শুধু মিথ্যা, তাই বলছি। তো? ইউনো ইউনো বলেন, ইউনোর সাথে আমার গত 3 মাসে 2 বার কথা হয়েছে হয়তোবা, সর্বোচ্চ গেলে, এর বাইরে না। আর এটা সরকারি আমি অন্য কর্মকর্তাদের সঙ্গে, বুকে হাত সরকারি পেতে অন্য বলতেছি। কর্মকর্তাদের সঙ্গে? এবং সরকারি অন্য কর্মকর্তাদের সাথেও আমার তেমন কোনো কথা হয় না। আপনি এটা নিয়ে নিজের পক্ষ থেকে, ঠিকানা টিভি থেকে বা খোঁজ খবর নিয়ে দেখতে পারেন, তেমন আচ্ছা, কোনো আপনাকে ইয়া অনেক নেই। ধন্যবাদ। এটা আমি আপনি মেইনলি আপনি বলছেন। আমি মেইনলি যাদের সাথে কথা বলি, হুম, আমি মেইনলি কথা বলি হচ্ছে উপরের লেভেলের যারা থাকেন। যেমন ধরেন হচ্ছে আপনার আমার বিভিন্ন উন্নয়নমূলক কাজগুলা নিয়ে আমি অনেক বেশি দৌড়াই, তাদের সাথে একটু কথা হয়। উপরের লেভেল আমার বলতে? প্রশাসনিক উপরের কাজে লেভেল বলতে কখনো ডিসিএসপি দের যেমন, সঙ্গে, না, 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 ডিসিএসপি ও না। আমি এটা যেমন সেক্রেটারিদের ধরেন সঙ্গে? হচ্ছে কাদের সাথে কথা হয়, আমি বলছি যে হচ্ছে আমার এই যে পানি উন্নয়ন বোর্ড থেকে আমাদের ইয়ার সাথে কথা, সচিব বা হচ্ছে উপদেষ্টা, তাদের সাথে কথা বলি ও আচ্ছা আচ্ছা, আমাদের মানে আপনি উন্নয়নমূলক সচিব বা কাজগুলা নিয়ে আর উপদেষ্টার কি। সঙ্গে আপনি কথা বলেন, ঠিক আছে। আমি এইবার বুঝতে জি, পারতেছি, কারণ আপনার বিরুদ্ধে যে অভিযোগ, যে সেইটা হচ্ছে যে আপনি সরকারের উচ্চ পর্যায়ের সাথে কথা বলেন, তা আমি ভেবে নিয়েছিলাম যে আপনি ডিসিএসপির সাথে কথা বলেন। না, এটা না, আপনি আমি পরিষ্কার অবশ্যই, করলেন, কারণ যে হচ্ছে আপনি আসলে সচিব পর্যায়ের লোকদের সাথে কথা বলেন, সচিব, চিফ ইঞ্জিনিয়ার, তাদের সঙ্গে। অভ্যুত্থান পরবর্তী যারা হচ্ছে আপনার আমাদের মানে উপদেষ্টারাই আমাদেরকে ওন করবে, এর বাইরে কেউ ওন করার কথা না। এবং আমার যখন হচ্ছে আমার দ্বীপের অনেকগুলো ইস্যু নিয়ে আমাকে কথা বলতে হয়, ফেরি ওকে, নিয়ে আমি, এবং হচ্ছে নদী ভাঙ্গন নিয়ে একটা বড় প্রজেক্ট আমি ওনাদের সাথে কথা বলে নিয়েছি। এই প্রক্রিয়াগুলো নিয়ে ওনারা ছাড়া ওনাদের সাথে কথা না বলে এটা আদায় করা সম্ভব না আর কি। ওকে। আমি জনাব ফাহাম আব্দুল সালাম, আমি আপনার কাছ থেকে একটু আম, একটু মূল্যায়নের জায়গা থেকে একটু জানতে চাইবো, যেহেতু এটা শেষ প্রসঙ্গ। আচ্ছা, খালেদ ভাই, আমি এখানে এখানে আরেকটা কথা আমি একটু আসবো কি আবার বলবো? হান্নান মাসুদ, আবার আসবো আপনার আচ্ছা, কাছে, ঠিক আছে। আপনার কাছে শেষ পর্যন্ত আসবো। আপনি তখন এটা মনে রাখেন, একটু বলেন, কারণ এটা আমরা শেষ প্রসঙ্গ। আমি এই প্রশ্ন করতে চাই যে জুলাই আন্দোলনের নেতাদের দল এনসিপি দেশ জুড়ে পদযাত্রা করেছে, গোপালগঞ্জটা বাদ দিলে তার আগে 32টা জেলা পর্যন্ত আমি যতটুকু দেখেছি তাদের এই পদযাত্রা নিয়ে মানুষের অনেক আগ্রহ ছিল, অনেক জায়গায় অনেকে তাদেরকে স্বাগত জানিয়েছেন। আপনার
পর্যবেক্ষণ কি নতুন রাজনৈতিক দল হিসেবে এনসিপি যে পদযাত্রা করেছে, মানুষের কাছে গিয়েছে, কাঁঠাল ভেঙে খেয়েছে, নদীতে লাফ দিয়েছে, ফ্যান্টাস্টিক কাজ তারা করেছে। আমার কাছে মনে হচ্ছে অনেক সাধারণ জনগণ তাদেরকে অনেক ভালোবাসাও তারা পেয়েছে। এইটাকে আপনি আসলে কিভাবে দেখছেন? আর হচ্ছে একটা ফ্যান্টাস্টিক কাজ। আর 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 এই মূল্যায়নটা যদি আপনি একটু করেন যে নতুন রাজনৈতিক বিশ্ববিদ্যালয়ে আরেকটা ব্যাপার হচ্ছে আওয়ামী লীগের ফিরে আসা বা আওয়ামী লীগের পুনর্বাসন, সেটা পিআর সিস্টেমের মাধ্যমে হোক, অন্যভাবে হোক। খোদ অন্তর্বর্তী সরকার প্রধান দেশকে একটা যুদ্ধ অবস্থার সাথে তুলনা করছেন, ফেসিবাদীরা ষড়যন্ত্র করছে বলে মনে করছেন। এই ব্যাপারটাকেও আসলে আপনি কিভাবে দেখেন? এই দুইটা প্রসঙ্গে যদি একটু আপনি বলতেন। প্রথমত এনসিপির আমি হচ্ছে গিয়ে এনসিপির খুব বড় শুভাকাঙ্ক্ষী, কারণ এনসিপির যত নেতা প্রত্যেকে আমার ছোট ভাই, এবং আমি তাদের প্রতি ডিপ গ্র্যাটিটিউড আছে। কারণ আমরা শেখ হাসিনার যেই জুলুম এখান থেকে বের হওয়ার জন্য আমার এই ছোট ভাইরা এই দেশকে নেতৃত্ব দিয়েছে। আই ক্যানট ফরগেট দ্যাট এভার ইন মাই লাইফ। সো আই হ্যাভ ডিপ গ্র্যাটিটিউড। এবং তারা যে কাজটা করছে এইটাই রাইট ওয়ে। মানুষের কাছে যেতে হবে, মানুষের কাছে গিয়ে বলতে হবে যে আমরা ক্ষমতায় গেলে এই কাজ করব, আমি আপনার এই প্রবলেম সলভ করব, যেটা এনসিপির মধ্যে আমার কাছে মনে হয়। আমি একটু সমালোচনার ঢঙে বলছি, বাট দিস ইজ দ্য রিয়ালিটি উই মাস্ট ডিল উইথ। যে বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা সাধারণ মানুষের সময় খুব খারাপ যাচ্ছে। এখানে 1/3 অফ আওয়ার ইউথ তারা বেকার। তাদের প্রবলেম গুলোকে আমাদের অ্যাড্রেস করতে হবে। আনফর্চুনেটলি এনসিপির যত রেটরিক সব হচ্ছে সংস্কার কেন্দ্রিক এবং পিপলের সাথে কোনো যোগাযোগ নাই। বাংলাদেশের মানুষের প্রধান সংকট এই সময় আমার কাছে মনে হয়েছে যে ল অ্যান্ড অর্ডার অ্যান্ড ইকোনমিক প্রবলেম। এখন এই দুই প্রবলেম আমাদের পলিটিক্যাল সংকটের চাইতে অনেক বড় প্রবলেম, কারণ ভবিষ্যতে এগুলোর স্নোবল এফেক্ট হতে পারে। আমাদের এখন মানুষের কি সমস্যা, এই সমস্যার সমাধান কিভাবে করা যায় ওই দিকে নজর দেওয়া উচিত। এবং আমি আশা করবো যে এনসিপি নেতারা যখন যাবেন তারা তাদের যে কনস্টিটুয়েন্সি তারা বলবেন, কিন্তু তারা যেই কাজটা করছেন দিস ইজ দ্য রাইট থিং। ওখানেই যাওয়া উচিত, সাধারণ মানুষের সাথে যোগাযোগ করা উচিত এবং তাদেরকে বলা উচিত যে আমরা ক্ষমতায় গেলে কি করব। আপনার দ্বিতীয় কোয়েশ্চেন হচ্ছে গিয়ে যে ফ্যাসিজমের ফ্যাসিবাদ মানে ফ্যাসিস্টরা আবার ফিরে আসবে কিনা। ষড়যন্ত্র শেখ হাসিনার পক্ষে ফিরে আসা সম্ভব না। এটার কারণ হচ্ছে গিয়ে বাংলাদেশের যে পলিটিক্স, বাংলাদেশের পলিটিক্সের কিছু নোড লাগে। মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে আপনার কিছু লোকালি কিছু ক্ষমতাধর লোক লাগে যাকে কেন্দ্র করে একটা বড় বলয় তৈরি হয়। কারণ এই নোটগুলা বাংলাদেশে আওয়ামী লীগের যে নোটগুলো ছিল তারা সবাই দেশ থেকে পালিয়ে গেছে এবং তাদের পক্ষে দেশে ব্যাক করা সম্ভব না। এই জিনিসটা এবং আমার যেটা অনুরোধ যে বিএনপি, জামায়াতে ইসলামী এবং এনসিপি এদের মধ্যে একটা ঐক্য থাকতে হবে যে আমরা নিচের লেভেলে সবকিছু হয়তো ভালো করে আমরা খেয়াল রাখতে পারবো না। দ্যাটস প্রবাবলি দ্য রিয়ালিটি উই আর ডিলিং উইথ। কিন্তু এই যে এই নোটগুলোকে আমরা কখনোই এফেক্টিভ হতে দিব না এবং তাদের বিচার করব। এই এতটুকুনি ফ্যাসিস্টদের ফিরে আসার জন্য যথেষ্ট। সমস্যা হচ্ছে গিয়ে যে জামায়াতে ইসলামী এবং এনসিপি এবং বিএনপি এই তিনজনের মধ্যে যে ঐক্য থাকাটা দরকার ছিল গত 1 বছর, সেই ঐক্য শেষ হয়ে গেছে। এবং এই ঐক্য শেষ হয়ে যাওয়ার মূল কারণ হচ্ছে যে কনস্ট্যান্ট একটা টক্সিক আচরণ 3 পার্টির মধ্যে এটা আছে। কিন্তু আমি মনে করি না ব্যক্তিগতভাবে যে আওয়ামী লীগের পক্ষে ফিরে আসা সম্ভব। ওকে, অ্যাটলিস্ট আওয়ামী লীগ নামে। ওকে, আপনাকে ধন্যবাদ। একটা কথা বলতে চেয়েছিলেন হান্নান মাসুদ, শেষ করেন। আমি কি প্রশ্নটা করব নাকি আপনি কথাটা বলে নেবেন? প্রশ্নটা হলো জুলাই আন্দোলনে আপনারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণ কোটেশন উদ্দীপনা হিসেবে ব্যবহার করেছেন। গত 15 বছর আওয়ামী লীগ মুজিববাদ শব্দটি বলেছে কিনা অন্তত আমার মানে আমার জানি নাই, কিন্তু এখন এই 1 বছরে আপনারা এনসিপি নেতারা শতবার এই শব্দ উচ্চারণ করছেন। নিজেদের দল নিয়ে স্লোগানের চেয়ে আপনারা মুজিববাদ মুর্দাবাদ স্লোগান মনে বেশি দিচ্ছেন। আপনাদের নিজস্ব স্লোগান, চিন্তা, দর্শন, নীতি, শিক্ষানীতি, নারী নীতি এগুলি স্পষ্ট না, আপনারা শুধু ওই স্লোগানটাই বেশি দিচ্ছেন। এটার কারণটা কি আসলে? মানে এই মুজিববাদ মুর্দাবাদটা আপনারা মানে কেন এইটারই আপনারা সবসময় সামনে আনতে চান? কারণ জুলাই আগস্ট আন্দোলনের সময় আপনারা বরং আমাদেরকে দাবায় রাখতে পারবে না থেকে শুরু করে আরো অন্যান্য অনেক কোটেশন আপনারা ব্যবহার করেছেন ওই সময় ব্যবহৃত। আমি চাইলে আপনাকে মনে করে দিতে পারি। জি, জুলাই আন্দোলনে আমরা যারা ছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যে প্রোগ্রামগুলো হয়েছিল
সেখানে আমরা এই কোটেশন গুলা এবং শেখ মুজিবের কোনো কোটেশন বা হচ্ছে পোস্টার কোনো কিছু আমরা ইউজ করি নাই। আমরা 2018 সালের তো দেখেছি যে হচ্ছে শেখ মুজিবের বাংলায় বৈষম্য ইয়া কোটা কথা ঠাঁই নেই জাতীয় ছিল আমাদের এখানে, আমরা অন্তত ব্যবহার করি নাই ইয়া থেকে। কারণ আমরা যারা হচ্ছে এই আন্দোলন লিড দিয়েছিলাম আমাদের নিজস্ব একটা চিন্তাধারা অনেক আগ থেকেই ছিল। আমরা বলছিলাম যে হচ্ছে আমরা ছাত্র শক্তি করতাম, তাদের সেখানে একটা নিজস্ব চিন্তাধারা ছিল। এখান থেকে আমাদের কাছে ক্লিয়ার বাংলাদেশের রাজনীতির যে সংকটটা তৈরি করা হয়েছে এটা মুক্তিযুদ্ধের রাজনীতির কারণে হয়েছে। 71 পরবর্তী সময়ে আওয়ামী লীগের রাজনীতি না হয়ে মুজিববাদের রাজনীতি হয়েছে, এবং সেটা পরবর্তীতে আওয়ামী লীগ ধারণ করেছে মুজিববাদী রাজনীতি। এবং শেখ মুজিব নিজেকে ওয়ান অ্যান্ড অনলি এই ক্ষমতাধর এবং হচ্ছে তিনি বাংলাদেশ এটা প্রমাণে ব্যতিব্যস্ত হয়ে পড়ছিলেন, যেটা মূলত এই দেশের একটা সিভিল সোসাইটিরও ক্রাইসিস বলতে পারেন, একটা বুদ্ধিবৃত্তিক ক্রাইসিসও বলতে পারেন। আমরা মনে করছি সেটার মানুষের মনস্তত্ত্বের মধ্যে আসলে এই জায়গাটাই দিতে হবে। আওয়ামী লীগ যে ফ্যাসিজম